জয় জগন্নাথ। ঠাকুর জানতো, ঠাকুর 6টার সময় স্পিরিট আসে, যখন আরতি হয় আমি তো থাকি সেই সময়টা, যা মানসিক দিয়ে যা করে সেটা প্রাপ্য হয়। দারুমূর্তি, সেই দারুমূর্তি কিন্তু এখানেই সমাধিস্থ করা হয়। আমি এক্সক্লুসিভলি আমার চ্যানেলে এই জায়গাটাও কিন্তু আমি এক্সক্লুসিভলি দেখাচ্ছি। এখানে কিন্তু প্রভু জগন্নাথের জন্য প্রত্যেক দিনের ভোগের আয়োজন করা হয়। কলিযুগের জীবন্ত দেবতা শ্রী জগন্নাথ। ভক্তদের বিশ্বাস তিনি শুধু মন্দিরে নন, প্রতিটি ভক্তের হৃদয়ে বিরাজ করেন। আর তাই যুগে যুগে দেশ বিদেশের অসংখ্য মানুষ ছুটে আসেন তার এক ঝলক দর্শনের আশায়। কিন্তু যদি বলি পুরীর বাইরে এমন এক জগন্নাথ মন্দির রয়েছে যার সঙ্গে জড়িয়ে আছে শ্রী জগন্নাথ ধামের এক বিস্ময়কর সম্পর্ক। অনেক মানুষ প্রতিদিন এই মন্দিরের পাশ দিয়ে চলে যান, কিন্তু খুব কম মানুষই জানেন এর আসল ইতিহাস। এই মন্দির শুধু ভক্তির স্থান নয়, এটি বহন করে কয়েক শতাব্দীর ঐতিহ্য, বিশ্বাস আর এমন কিছু রহস্য যা শুনলে আপনিও অবাক হবেন। জয় জগন্নাথ। আজকে জয় জগন্নাথ কেন বললাম সেটা কিন্তু আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, আগামী 16ই জুলাই 2026 কিন্তু হচ্ছে রথযাত্রা। রথযাত্রা এমন একটা উৎসব যেখানে কিন্তু বাঙালি তথা সমগ্র ভারতবর্ষ মেতে ওঠে জগন্নাথ প্রভুর সেবাতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন এক জগন্নাথ মন্দির যা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরটা এতটাই সুন্দর, আপনারা যখন এসে এখানে উপস্থিত হবেন মনে হবে যেন সামনে আপনারা পুরীর শ্রীধাম দেখছেন। তো ভিডিওটা সবাই শেষ অবধি দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খাস কলকাতার বুকে অবস্থিত খিদিরপুর অঞ্চলে প্রভু জগন্নাথের এই সুন্দর মন্দির। এবার বলি কিভাবে আসবেন এই মন্দিরে। আপনি যেখানেই থাকুন না কেন এই মন্দিরে আসা খুব সহজ। হাওড়া বা শিয়ালদা স্টেশনে এসে আপনাকে আসতে হবে কলকাতার খিদিরপুর অঞ্চলে। এর জন্য বাস পেয়ে যাবেন। মেট্রো করে এলে আপনাকে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো বা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। সেখান থেকে বাস বা অটো করে খিদিরপুর নামুন। এরপর সেখান থেকে মন্দিরের দিকে যাওয়ার অটো পেয়ে যাবেন। এরপর আপনাদের নামতে হবে খিদিরপুর ট্রাম ডিপোতে। সেখান থেকে একটু হেঁটে এগিয়ে গেলেই জগন্নাথ মন্দির। এইটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার। এই দ্বারের ভেতর থেকে কিন্তু ঢুকতে হয় মন্দিরের ভেতরে। মন্দিরের দুদিকে কিন্তু এরকম সিংহ আছে। সিংহের যে মূর্তি সেটা তৈরি করা হয়েছে মন্দিরের দুধারে। মন্দিরের যে গেট আছে গেটের পাশেই কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে। আমি একটু এটা আগে দেখিয়ে দিই ভেতরে নিয়ে গিয়ে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু জুতো রাখার স্ট্যান্ড করে দেওয়া আছে এবং এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। মন্দিরের একদম ডান দিকে অর্থাৎ প্রবেশদ্বারের ডান দিকে সেখানে কিন্তু রয়েছে মা বটমঙ্গলা মন্দির। আমি কাছে নিয়ে গিয়ে একবার দেখাই, মায়ের দর্শন করাই আপনাদেরকে। প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু এখানে প্রথমেই পড়বে গরুর স্তম্ভ। এই গরুর স্তম্ভ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর জগন্নাথ মন্দিরে কিন্তু গরুর স্তম্ভ থাকাটা খুবই আবশ্যিক। এবং গরুর স্তম্ভের নিচে এখানে কিন্তু রাধা মাধবের একটা মূর্তি রয়েছে, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর। দেখে মনে হচ্ছে পাথরের, আমি ছুঁয়ে দেখতে পারবো না এটা, কিন্তু দেখে আপাত দৃষ্টিতে কিন্তু পাথরেরই মনে হচ্ছে। আর গরুর স্তম্ভের একদম পেছন দিকে রয়েছে মা তুলসী। এই যে মূর্তিটা তার উপরে কিন্তু তুলসী মঞ্চ করা রয়েছে, তো সেই হিসাবে ধরে নেওয়াই যায় এটা মা তুলসীর বিগ্রহ। এবং মা তুলসীর এই বিগ্রহ, তার যে মুখ, সেই মুখটা কিন্তু করা রয়েছে জগন্নাথ মন্দিরের দিকে। এখানে রয়েছে ফুলের দোকান। তো মন্দিরে ঢুকলেই ফুলের দোকান আছে। এখানে পানীয় জলের ব্যবস্থাও করা রয়েছে, মানে ভক্তবৃন্দ যারা আসবেন এখানে সেখানে কিন্তু মানে পানীয় জলের কোনো অসুবিধা হবে না। তার সাথে সাথেই কিন্তু রয়েছে ওয়াশরুম এখানে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। মেল আর ফিমেল দুটোই আলাদা করা রয়েছে। এবং সামনে কিন্তু হাত ধোয়ার জায়গা রয়েছে, এখানে হাত ধোয়া যায়, এখানে বেসিন করা রয়েছে। এবং আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে এখানে কিন্তু পা ধোয়ারও ব্যবস্থা আছে। অর্থাৎ মন্দিরের ভেতরে যখন আপনারা ঢুকবেন এখানে কিন্তু পা ধুয়ে ঢুকতে হবে।
কথিত আছে প্রায় 250 বছরেরও বেশি আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই সময় কলকাতার এই অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ বন্দর এলাকা। উড়িষ্যা থেকে বহু মানুষ জীবিকার সন্ধানে এখানে এসে বসবাস শুরু করেন। তাদের অনেকেই প্রতিদিন পুরীর জগন্নাথ দেবের দর্শন করার জন্য ব্যাকুল থাকতেন, কিন্তু সেই সময় পুরী যাওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। সেই আকাঙ্ক্ষা থেকেই এখানে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ দেবের একটি ছোট মন্দির। তবে এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব শুধু এর প্রাচীনত্ব নয়, ভক্তদের বিশ্বাস এখানকার পূজা পার্বণ ও বহু আচার অনুষ্ঠান পুরীর জগন্নাথ ধামের প্রাচীন রীতিনীতি অনুসারে পালিত হয়। তাই অনেকের কাছেই এই মন্দির শুধু একটি উপাসনা স্থল নয়, বরং পুরীর ঐতিহ্যের একটি জীবন্ত প্রতিচ্ছবি। এবার যদি মন্দিরের স্থাপত্যের দিকে নজর দিই, তাহলে প্রথমেই চোখে পড়বে উড়িষ্যার ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যশৈলীর প্রভাব। যদিও এটি পুরীর বিশাল জগন্নাথ মন্দিরের মতন আকারে নয়, তবুও তার স্থাপত্যের বহু বৈশিষ্ট্য এখানে অনুসরণ করা হয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য ও ভাস্কর্য। বিশেষভাবে খোদাই করা হয়েছে ভগবান বিষ্ণুর দশাবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, শ্রীকৃষ্ণ এবং ভবিষ্যতের অবতার কল্কি। প্রতিটি ভাস্কর্যই বিষ্ণুর এক একটি যুগ ধর্ম রক্ষার কাহিনী ও মানব কল্যাণের বার্তা বহন করে। শুধু দশাবতারই নয়, মন্দিরের বিভিন্ন অংশে ভগবান বিষ্ণুর আরও নানান রূপ এবং লীলার ভাস্কর্য খোদাই করা হয়েছে। এই সূক্ষ্ম শিল্পকর্মগুলো মন্দিরটিকে শুধু একটি মন্দির নয়, বরং এক শিল্প এবং ঐতিহ্যের নিদর্শনে পরিণত করেছে। এবার আপনাদেরকে এই মন্দিরের পুরো ট্যুরটা করে দেখাই। সামনে রয়েছে শিব মন্দির এবং শিব মন্দিরের সামনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজ। এই যে মন্দিরটা, এটা হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ। এর মধ্যেই কিন্তু জগন্নাথ দেব বিরাজ করেন। মন্দিরের বাঁ দিকে রয়েছে গণেশ মন্দির এবং এখানে কিন্তু গণেশজি বিরাজ করছেন ভেতরে। তারপরেই রয়েছে সরস্বতী মন্দির। সরস্বতী মন্দির দেখেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই পাশেই থাকা হনুমান মন্দিরে। হনুমান মন্দিরের পর রয়েছে মা বিমলা মাতার মন্দির। পুরীতে কিন্তু এই বিমলা মাতার মন্দির হচ্ছে সতীপীঠ। বিমলা মাতার মন্দির দেখার পর আপনাদেরকে মন্দিরের আরেকটা প্রান্তে চলে যেতে হবে। এখানে নৃসিংহ ভগবানের মূর্তি রয়েছে এবং তার পাশেই সাবিত্রী মন্দির রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু সাবিত্রী মন্দির রয়েছে, আর সাবিত্রী মন্দিরের একদম পাশে রয়েছে একটি বৃহৎ বেল গাছ। এরপরেই আপনারা যেতে পারবেন লক্ষ্মী মন্দিরে। এই যে মন্দিরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মন্দিরগুলো কিন্তু পুরোটাই এই মন্দিরের কম্পাউন্ডের ভেতরে, তো আপনাদেরকে আলাদা করে কোথাও যেতে হবে না। এই যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু মন্দিরের ডান দিকে অবস্থিত একটা করিডোর। এই করিডোরের কাছেই কিন্তু আপনারা এসে বসতে পারেন, আপনারা এখানে আপনাদের পুজো পাঠ করতে পারেন। একটা জিনিস এখানে কিন্তু খেয়াল করার মতন, দেখে সবারই খুব ভালো লাগবে,
সেটা হচ্ছে কিন্তু এই সারা মন্দির জুড়ে দশম যে অবতার রয়েছে নারায়ণের, সেই নারায়ণের দশম অবতারকে কিন্তু এই মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে খোদাই কাজের মাধ্যমে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা দেখেই কিন্তু মনে হচ্ছে পাথরের ওপর খোদাই করা এই মূর্তিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমি সবাইকে দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। এই মূর্তিগুলো কিন্তু রয়েছে দশম অবতার নারায়ণের, এবং তার পাশাপাশি কিন্তু নারায়ণের দশম অবতার ছাড়াও নানা রকমের কিন্তু অবতার এবং নানা রকমের রূপ সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবার এই মন্দিরের বর্তমান ট্রাস্টি মেম্বারের থেকে আমরা জেনে নেব এই মন্দিরের কিছু অজানা ইতিহাস, নিয়মাবলী এবং কিছু গোপন তথ্য। এইটা হচ্ছে ভগবত মন্দির। এখানে হোম যজ্ঞ যা কিছু হচ্ছে এখান থেকে করা যায়। আর এইটা তো তারপরে আর কি আছে ওখানে, তো মন্দিরে ওখানে চার তরফে সব বড় ঠাকুর তো ওইখানে তো ইয়ে রয়েছে, অসুস্থ হয়ে রয়েছেন, ওখানে তো দেখতেই পারবে না, কিছু করতে পারবে না, বুঝেছেন? আচ্ছা, আপনি এবার মন্দিরের ইতিহাসটা একটু বলুন যে এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা করা এই মন্দিরটা দেখুন, আমার বয়স হচ্ছে 76 বছর বয়স। আমি যখন এসেছি চাকরি করতে, তারপরে তো এখানে রয়ে গেছি। হ্যাঁ, সে তখনই মন্দির আছে, মন্দিরটা ছিল ছোট, তারপরে এই মন্দিরটা তৈরি হয়েছে। সেটা কত সালে? সে তো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমি আর হিসাব করি যে আমার তখন তো কাজের ভিতরে থাকি। আরে প্রায় বলা যেতে পারে 20-25 বছর আগে। 20 আর বেশি হবে। আচ্ছা, মানে 50 বছর যদি বলি? হ্যাঁ, 50 হবে, 50 তো নিশ্চয়ই হবে। 50 বছরেরও বেশি প্রাচীন মন্দির। হ্যাঁ, প্রাচীন। এই যে পুরীর আদলে যে দেখুন, এই যে মন্দিরটাতে তৈরি করা আগে ছিল বলে এই যে ট্রেন লাইনটা করা হলো, চক্ররেলে যেহেতু মন্দিরে পড়ে আছে, মন্দিরটাকে বাঁকিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে মন্দিরটা। মন্দির জন্য ওই চক্ররেল ঘুরিয়ে গেছে, নাহলে তো সোজা হয়ে যেত মন্দিরের উপরে পড়ে যেত না। হ্যাঁ, দেখবেন যে রেল লাইনটা কীভাবে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো। এই মন্দিরটা যে পুরীর আদলে তৈরি, সেইটা নিয়ে একটু কিছু বলুন। সেই মন্দির, পুরী মন্দিরের যা যা প্রোগ্রাম, যে যাবতীয় যা কিছু সব কিছু পুরী মন্দিরের সাথে সমান করা আছে। ওখানে যে 56 ভোগ হয় ভগবানের, ওখানে বি হয়। এখানেও প্রত্যেক দিন 56 ভোগ হয় ভগবান। 56 ভোগ ডেলি হয় না। আচ্ছা, ওইটা একটা টাইম আছে। আচ্ছা, মানে 12 মাসের 13 যাত্রা যেটা আছে, সব পর্ব সব কিছু হয়। একবার 56 ভোগে একদিনই হয়, সে একটা সময় আছে। হ্যাঁ, আর এখানে ডেলি বি প্রসাদ হয়। প্রসাদের মধ্যে কি কি থাকে? অন্নভোগ থাকে, ঘি অন্ন থাকে, সাদা অন্ন থাকে, ঘি অন্ন থাকে, ডাল থাকে, দুটো তরকারি থাকে, চাটনি থাকে, পায়েস থাকে। এটা রেগুলার। আচ্ছা, আর আপনার যে এই যে তারপরে পার্সেল যদি কেউ নেয়, পার্সেল বি অ্যারেঞ্জমেন্ট করা থাকে। আচ্ছা, এখানে ভোগ বসিয়েও তো খাওয়ানো হয়? হ্যাঁ, বসিয়ে, হ্যাঁ, ওখানে বসিয়ে 100 থেকে 150, 200, 500, 1000, 2000, 5000 পর্যন্ত লোক খাচ্ছে ওখানে। প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম যখন হয়ে যাচ্ছে, তখন তখনই তো কন্ট্রোল বাইরে হয়ে যাচ্ছে না, সেই 5000। প্রসাদের এই মূল্য কি আছে? মানে কুপন কাটতে হয়। প্রসাদে আগে ছিল 150 টাকা বসে খেতে, এখন 160 করা আছে। 160? হ্যাঁ, তারপরে 200 টাকা হয়ে গেছে, এখনই 170 জায়গায় 200 টাকা হয়ে গেছে। ওইটা হচ্ছে পার্সেলে 7টা আইটেম রয়েছে, ভোগের আইটেম বা বক্সগুলো রয়েছে, তো সেই বক্সের দামটা হচ্ছে 30 টাকা আর করা আছে। আচ্ছা, হ্যাঁ। আর প্রত্যেক দিনের ভোগে কি কি থাকে? অন্নভোগ তো থাকে? অন্নভোগ তো থাকে, ওইটা তো তার সাথে পায়েস থাকে, ডালমা এই ধরনের? না, ওখানে থাকে সাদা অন্ন, ঘি অন্ন, তারপর ডাল আর চাটনি, পায়েস, এইটা থাকে। আচ্ছা, মন্দিরের ওপেনিংয়ের টাইমিং কি আছে, ক্লোজিংয়ের টাইমিং কি আছে? ওই সকালে 6টার সময় হয়। 6টার সময়? হ্যাঁ, বিকালে 9:30 ভোগ হওয়ার পরে বন্ধ হয়ে যায়। কিন্তু লোক যদি থাকে, সে রাত 10টা, 11টা,
সে পর্যন্ত খোলা থাকতে হবে। মানে সকালবেলা 6টা থেকে আমরা দর্শন করতে পারি, দর্শন করতে পারি। আর 11টা অবধি আমরা প্রায় দর্শন করতে হ্যাঁ, পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে 12টা থেকে মনে হয় ভোগের ব্যাপার আছে, ভোগের, প্রসাদ হ্যাঁ, খাওয়ার যে প্রসাদ ব্যাপার সেটা 12টা থেকে হয়। বা একটা সময়ে প্রসাদ বেরোবে, 12:30টায় ভোগ হবে প্রসাদ। তারপরে 1টা থেকে বসে খাওয়া দাওয়া শুরু হয় 1:15 থেকে। 1:15 থেকে কটা অবধি হয় এই এই প্রসাদ একটা খাওয়া? যতক্ষণ শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত চলবে। ততক্ষণ পর্যন্ত চলে। আর বিকেল আর বিকালে যেগুলো ঠাকুরকে যে প্রসাদটা থাকে সে সব ফ্রি বিতরণ করা হয়। আচ্ছা, আরতির সময়টা কি বিকেলে? বিকালে ওই টাইম তো চেঞ্জ হয়ে যায় না, তবে 6টা, 6:30 হয়। আচ্ছা, ওই সময় ঠাকুরের আরতি হয় এইটা প্রত্যেক দিনই? হ্যাঁ, 6:30টার সময়। আর আমরা যেহেতু দেখলাম যে কিছুদিন আগেই স্নানযাত্রা ছিল, তো এই স্নানযাত্রার দিন এই মন্দিরে কি উপাচার হয়েছিল? স্নানযাত্রায় তো ওখানে কলস ছিল, সব লাইন দিয়ে স্নান করিয়েছে সবাই। আচ্ছা, আমরা পুরীতে যেটা দেখি যে ভগবান পুরীতে হচ্ছে আলাদা। পুরীতে হচ্ছে কি স্বর্ণ কলস দিয়ে ওখানে এখানে 108, এখানে 108 কলস দিয়ে স্নান করা হ্যাঁ। হয়, এবং সাধারণ মানুষ যারা মন্দিরে আসেন তারা এইটা করে, কিন্তু সেখানে পুরোহিতগুলো তারা ওখানে করে, কারণ ওখানে পান্ডারা করেন, এখানে সাধারণ হ্যাঁ, মানুষরাও পান্ডারা কেন করে, ওখানে কন্ট্রোল করা যাবে না। 108 তো এই 1 সেকেন্ডে হয়ে যাবে। তাছাড়াও পবিত্রতা, হ্যাঁ, সে কোথায় কি অবস্থা, দারু বাবা। আচ্ছা, এখানে ভগবানের বিশেষত্ব কি? মানে আমরা যেমন দেখছি যে দীঘাতেও একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখানে পাথরের মূর্তি রয়েছে, কিন্তু পুরীতে আমরা যখন দেখি সেখানে কিন্তু দারুব্রহ্ম অর্থাৎ নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে। এখানের আমাদের এইটা দারুগ্রম, এটাও দারুগ্রম। ওটা পুরী থেকে আমাদের তৈরি করা আছে। পুরী থেকে? এটাও কি নিম কাঠে? হ্যাঁ, নিম কাঠে। আচ্ছা, প্রত্যেক বছর কি ভগবানের অঙ্গরাগ করা হয়? হ্যাঁ, 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 কোন সময়টা হয় অঙ্গরাগ? এই তো রং করা বা এই তো চলছে, তো এখন চলছে এইটাই। আচ্ছা, এই সময় ঠাকুরের অঙ্গরাগ হচ্ছে, এবং এরপরে রথের আগে নবকলেবরটা আলাদা জিনিস। হ্যাঁ, মানে ঠাকুর হ্যাঁ, আবার নবযৌবন দর্শন, ওইটা ওই সময়টা। হ্যাঁ, 16 তারিখ 14 তারিখে বেরোবে, 15, 16। আচ্ছা, রথের পুরো সারা দিনের যে কার্যকলাপ আপনাদের আছে মন্দিরের, সেটা একটু ডিটেলে বলে দিন যাতে দর্শকরা জানতে পারে। সকালে 6টার সময় তো খুলে যায়, তারপরে আরতি হয়। ওই রথের দিনও তাই? সব সময় ওই জিনিসটা, ও 60 পৌটি, মানে 60 পৌটির খাবার লোক। এই জগন্নাথ হচ্ছে 60 পৌটি, এক কৌনিতে 5 কেজি, 56 কত হলো, 60 হলে 56, 300 কেজি ডেলি খাওয়ার লোকছে। ওখানে 300 কেজি পুরীতে হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে সেরকম সেই হিসাবে যাবতীয় যা প্রোগ্রাম হয় পুরীতে নীতি নিয়ম সব কিছু, এখানে সব সেম জিনিস হয়। আচ্ছা, তার সাথে আমরা 56 ভোগ দেখতে পাচ্ছি, মানে ঠাকুরের ভোগে 56 ভোগ যে সময়টা আছে তার। কোন সময়টা? মানে পহিলি ভোগ আছে জানুয়ারি মাসেতে, ওটা পহিলি ভোগ আছে। হ্যাঁ, সেই তারপরে 56 ভোগটা হয়। আচ্ছা, হ্যাঁ, 56 ভোগটা অনেক কষ্ট হয়, 56টা আইটেম ভোগ করতে। আচ্ছা, পুরীর যে রথ আমরা দেখি, ঠিক আছে, এখানে কি রথযাত্রায় রথ বেরোয়? হ্যাঁ, এখান থেকে রথ 12টার সময় বেরোবে, ভবানীপুরেও যাবে, নর্দন পার্ক, ওখানে বড় মাঠটা আছে, সে মাঠে আমরা প্যান্ডাল তৈরি করে সে প্রোগ্রামটা হয়। ভবানীপুর নর্দন পার্কে ওখানে থাকে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই গুন্ডিচা মন্দিরে সেই হিসাবে করা হয়েছে। তার মধ্যে মানে নবদিন সে সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর উড়িষ্যা গভর্নমেন্ট, এর সব প্রোগ্রাম, সব কালচারাল প্রোগ্রাম সবগুলো প্রত্যেক দিন হয়। প্রত্যেকে। এখানে কি রথ একটাই থাকে না 3টে থাকে? না, একটাই থাকে। একটাই রথে ওই বিগ্রহ, মন্দিরের গর্ভগৃহে যেই বিগ্রহ থাকে সেই বিগ্রহই কি রথে চড়ে? নাকি এই বিগ্রহ? না, ওই বিগ্রহই রথে যাবে, এবং গুন্ডিচা মন্দিরে থাকেন। হ্যাঁ, ওখান থেকে টেনে নিয়ে যাবে রথকে। হ্যাঁ, টেনে ভবানীপুরে ছোট জায়গা, অনেকটা দূর, বুঝেছো? হ্যাঁ, অনেকটা দূর, সব লোক
টেনে টেনে নিয়ে চলে যায়, আমরা বুঝতেই পারি না। আমরা আচ্ছা, ভাবছি এই বছর রথ বেরোনোর টাইমিংটা একটু বলে দিন। 12টার সময় বেরোবে। দুপুর 12টা থেকে হ্যাঁ। ওখানে যতক্ষণ লাগে পৌঁছাতে হ্যাঁ, গুন্ডিচা হ্যাঁ, মন্দিরে হ্যাঁ। পৌঁছাবেন ভগবান। হ্যাঁ। এবং ওখানে যা কার্যকলাপ আছে সেইটা করে তারপর আপনারা আবার ওই 7 দিন পরে যখন উল্টো রথ হয় সেখানে তারপরে হয়েছে এরকম ভগবান আবার ব্যাক ফিরে করে আসে। চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আপনার রথযাত্রা দিনের ইয়ে। আর আরেক খিদিরপুরে ওই জন্ম টাইমতে খিদিরপুরে একটা মাউসি মা ঘর ছিল, সেইটা আছে, সেখানে টর্চ দেবেই, কারণ ওটাকে চেঞ্জ করা হয়েছে, জায়গা পাওয়া যাচ্ছে না বলে ছোটো ইয়ে করা। সে গোড়া থেকে যেটা ইয়ে মাউসিমা ঘর, ওটা হচ্ছে খিদিরপুরে। খিদিরপুরে আছে। হ্যাঁ, এবং সেটাকে পরবর্তীকালে ভবানীপুরে হ্যাঁ, সে তার সেই মন্দিরটা আছে, সবই আছে, কিন্তু সেখানে টর্চ দেবেই, সেখানে আসার সময় বসবে, থাকবে, সব কিছু করবে, দর্শন দিয়ে তারপরে তারপরে আসবে এখানে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ না, থাকবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠাকুর জানতো, ঠাকুর 6টার সময় স্পিরিট আসে, যখন আরতি হয়, আমি তো থাকি সেই সময়টা, যা মানসিক যে যা করে সেটা প্রাপ্য হয়। এই হচ্ছে, এ তো জানতো ঠাকুর, সব তো দেখছে তো, সব কার কিছু অসুবিধা নেই, কোথায় টাকা আছে, কী করে নয়, সব ভগবানের লীলা, সে সবই করে দেয়। আমি যে হলটার কথা আপনাদেরকে বলছিলাম, এই হলটাতে কিন্তু মিটিং হয়, বিয়ের অনুষ্ঠান হয়, এবং এর ভেতরে কিন্তু লাইব্রেরিও আছে। উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। এইটা হচ্ছে হলের ভেতরটা, অনেকটা বড় জায়গা কিন্তু এখানে। আর তার পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাইব্রেরি ঘর রয়েছে, অফিস ঘর রয়েছে, নিচে আরও জায়গা রয়েছে উনি যেটা বলছেন, এবং এর ওপরেও কিন্তু জায়গা রয়েছে। আমি সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যাওয়া যায়। আর এই জায়গাটাতে দেখুন, এতটা বড় জায়গা, খুব সুন্দর করে সাজানো, টাইলস বেছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানও আপনারা কিন্তু করতে পারেন। যারা জগন্নাথ মহাপ্রভুকে মানেন এবং তাকে সাক্ষী রেখে বিবাহ করতে চান বা বিবাহের অনুষ্ঠান পালন করতে চান, তারা কিন্তু এখানে ডেফিনেটলি আসতে পারেন। তার সাথে কিন্তু এখানে অন্নপ্রাশন, জন্মদিন, এই ধরনের অনুষ্ঠানও কিন্তু আপনারা এসে করতে পারবেন। মন্দিরের নিচের দিকে কিন্তু একটা হল ঘর আছে, যেখানে কিন্তু ভগবানের স্নানবেদী রয়েছে। আমি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আজকে এই স্নানবেদীটা, কারণ আমি আশা করি যে এর আগে কোনো ভিডিওতে কিন্তু এইভাবে দেখানো হয়নি। তো এই স্নানবেদীতেই কিন্তু স্নানযাত্রার দিন ভগবানের স্নান হয়। তো এই স্নানবেদীটা আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, বেশি ভেতরে যাওয়া সম্ভব নয়। এই স্নানবেদীর ভেতরেই কিন্তু ভগবানের স্নানযাত্রা পালিত হয়। এইখান থেকে এরকম প্ল্যাটফর্ম করা রয়েছে, এই প্ল্যাটফর্মের ওপরেই কিন্তু মহাপ্রভুকে বসানো হয়। এই যে 3টে যে স্থান করা রয়েছে, এর ওপরেই কিন্তু ভগবানের যে মূর্তি রয়েছে, সেই মূর্তি এখানে বসানো হয় এবং স্নানযাত্রা পালন করা হয়। এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটার কিন্তু আলাদাই একটা বৈশিষ্ট্য রয়েছে। আপনারা যে এখানে উঠোনের মতন জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানে এখানে মাটি রয়েছে, এই মাটিতে কিন্তু প্রত্যেক 12 বছর অন্তর অন্তর প্রভু জগন্নাথের যে নবকলেবর হয়, তার আগে যে পুরনো দারু মূর্তি, সেই দারু মূর্তি কিন্তু এখানেই সমাধিস্থ করা হয়। আমি এক্সক্লুসিভলি আমার চ্যানেলে দেখাচ্ছি এই ইনফরমেশানটা, কিন্তু আশা করি এর আগে কোনো ভিডিওতে আপনারা পাননি। খিদিরপুরের জগন্নাথ মন্দিরের ভিডিও কিন্তু আপনারা পাবেন ইউটিউবে সার্চ করলে, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবেন, কিন্তু এই তথ্যটা কিন্তু এক্সক্লুসিভলি আমি দেখাচ্ছি, এর আগে কিন্তু কোনো ভিডিওতে দেখানো হয়নি। এখন সন্ধেবেলা, তাই সন্ধেবেলা এখানে দীপদান করা হয়েছে, এবং দীপদানের মাধ্যমেই কিন্তু ভগবানের প্রতি যে শ্রদ্ধা বা সন্ধেকালীন যে পুজো, সেটাই কিন্তু করা হচ্ছে। যাদের পক্ষে একদিনে কলকাতায় ঘুরে ফিরে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ আপনারা যখন এই মন্দিরে আসবেন তারপরে ফিরে যেতে যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু এখানে থাকতেই পারেন। এখানে থাকার জন্য কিন্তু রুমের ব্যবস্থাও রয়েছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো এবং সেই ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব। নিচে যে হল ঘরটা রয়েছে, তার পাশেই কিন্তু এখানে রুম করা রয়েছে। বাইরে থেকেই আমি দেখাচ্ছি, তো বাইরে থেকে দেখে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। আর এই যে এখানে কিন্তু অনেকগুলো রুমই রয়েছে, মানে ভেতর দিকে আমি আরেকবার একটু দেখিয়ে দিই। ভেতর দিকে গেলে কিন্তু অনেকগুলোই রুম আপনারা পাবেন। ওখানে কিন্তু আমি ওয়াশিং মেশিনও দেখতে পাচ্ছি, তো কাপড় জামা ধোয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। আর এই হচ্ছে টোটাল হল ঘর। এই হল ঘরটায় কিন্তু এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে ভগবানের স্নানবেদী, এবং তার পাশেই কিন্তু রয়েছে এই রুমগুলো।
এই যে হলটা আপনারা দেখছেন, এই হলটাতেই কিন্তু প্রত্যেক দিনের ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে বসিয়ে খাওয়ানো হয় প্রসাদ প্রত্যেক দিন। হ্যাঁ, এখানে দু রকমের ব্যবস্থা রয়েছে। এখানে চেয়ার টেবিলে বসেও আপনারা খেতে পারেন, তার সাথে কিন্তু মাটিতে বসেও খাওয়ার ব্যবস্থা করা রয়েছে। এই জায়গাটাও কিন্তু আমি এক্সক্লুসিভলি দেখাচ্ছি। এখানে কিন্তু প্রভু জগন্নাথের জন্য প্রত্যেক দিনের ভোগের আয়োজন করা হয়। আমার এর ভেতরে যাওয়ার এখন অনুমতি নেই, কারণ এর ভেতরে আমি যেতে পারবো না সেইভাবে, কিন্তু আমি দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি স্পষ্ট বোঝা যাচ্ছে। ওখানে কিন্তু আমি ওভেন দেখাচ্ছি আপনাদের, ওভেনেই কিন্তু রান্না হয় প্রত্যেক দিন, এবং ভেতরে অনেকটা জায়গা রয়েছে যেখানে যাওয়া সম্ভব নয়। তো দূর থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় কিন্তু প্রত্যেক দিন ভোগ রান্না হয়, বছরে 12 মাস, এবং প্রত্যেকটা দিন এখানে ভোগের ব্যবস্থা করা হয়। এই জায়গাটাও খুব সুন্দর, আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে কিন্তু হোমকুণ্ড রয়েছে। ওই যে মাঝখানে যে সাদা অংশটা দেখছেন, সেটা কিন্তু হোমকুণ্ড। বিশেষ বিশেষ অনুষ্ঠান বা বিশেষ যে পুজো পাঠ রয়েছে, সেই দিনগুলোতে কিন্তু এখানে হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিই, এত সুন্দর। ওখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে বিশ্ব দর্শন, সেই রূপ রয়েছে। তার পাশে কিন্তু জগন্নাথ, বলরাম দেব এবং মা সুভদ্রার একটি ছবি রয়েছে, এবং তার বাঁ দিকেই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের একটি সুন্দর ছবি। এখানে কিন্তু আরও অনেক ছবি রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন, এবং এখানে কিন্তু রাধাকৃষ্ণেরও একটি যুগল যে মূর্তি, তার কিন্তু একটা ছবি রয়েছে। মন্দিরের বাইরেই কিন্তু পূজা সামগ্রীর ঘর রয়েছে, এটাকে ভোগ ঘর বলা হয়। আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে ভোগ ঘর আর পূজা সামগ্রীর যে ঘর রয়েছে, এখান থেকেই কিন্তু আপনারা বিভিন্ন রকম পূজার যে সামগ্রী রয়েছে এবং যে প্রসাদ রয়েছে, সেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এবং আরও যদি আমি একটু জুম করে দেখাই, ওপরে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর বিভিন্ন রকম মূর্তি রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা মূর্তিও সংগ্রহ করতে পারেন, যার যেরকম ইচ্ছা, যার যেরকম পছন্দ। এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন। সারা বছর এই মন্দিরে যা যা উৎসব হয়, সেটার কিন্তু একটা ডিটেলড লিস্ট এখানে করা রয়েছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা দেখতে ইচ্ছুক বা আগ্রহী আছেন, তারা এটা পজ করে একবার দেখে নেবেন। আর এর পাশেই কিন্তু রয়েছে এখানে মহাপ্রসাদ খাওয়ার যে কুপন কাউন্টার, সেটা কিন্তু রয়েছে। এখান থেকে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। কুপনের মূল্যও কিন্তু এর আগে উনি বলে দিয়েছেন আমাদেরকে, এখন হয়েছে 170 টাকা থেকে 200 টাকার ভেতরে এই যে মহাপ্রসাদের যে মূল্য, সেটা কিন্তু ধার্য করা হয়েছে। আপনারা কিন্তু এখান থেকে মহাপ্রসাদ খেতেও পারেন এবং পার্সেল করে নিয়েও যেতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন, আমি কি বলবো আপনাদেরকে, যে এত ডিটেলড ভিডিও হয়তো আপনারা এর আগে আর কোনো জায়গায় দেখেননি। তো এই খিদিরপুর জগন্নাথ মন্দির আপনারা অনেকেই চেনেন, অনেকেই জানেন, কিন্তু এখনও অনেকের কাছেই কিন্তু এই মন্দিরটা অজানা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবভিয়াসলি করবেন। আর এই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করুন, কারণ শেয়ার যত করবেন তত কিন্তু সবাই এই মন্দিরটার ব্যাপারে জানতে পারবে। এত সুন্দর কলকাতার বুকে একটি জগন্নাথ মন্দির, সেটা কিন্তু সচরাচর আমরা দেখতে পারি না। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই মন্দিরে এলে কিন্তু আপনারা পুরীর জগন্নাথ মন্দিরের স্বাদ কিন্তু পাবেন, সেটাও কিন্তু একটা এর আলাদা বৈশিষ্ট্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা শেষ অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা কোনো নতুন মন্দিরের ভিডিও বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। টিল দেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।